আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদুর চর্চা করে অর্জন করে এক শয়তানি শক্তি। সেই শক্তি দ্বারা সে মারতে শুরু করে এতিমখানার সব নিষ্পাপ শিশুদেরকে। কী কারণে সে এতিমখানার সব নিষ্পাপ শিশুদেরকে মারছিল? তার মায়ের সাথে এতিমখানার কী সম্পর্ক ছিল? জানবো আজকের এই গল্পে। মুভিটা হলো 2019 সালে মুক্তিপ্রাপ্ত দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক ইন্দোনেশিয়ান হরর মুভি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই গা হিম করা ইন্দোনেশিয়ান হরর মুভিটি। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা এক স্থানে যাওয়ার জন্য রওনা হয়েছিল। হানিফ এবং তার স্ত্রী নাদিয়া। গাড়িতে আমরা সান্দি, দিনা ও হাকিকে দেখতে পাই, যারা হচ্ছে হানিফের সন্তান। এখানে আমরা জানতে পারি হানিফ তার পরিবারকে এক এতিমখানায় নিয়ে যাচ্ছিল। মূলত হানিফ ছোটবেলা থেকে এতিম ছিল, তাই সে এতিমখানায় বড় হয়েছে। সে চায় তার পরিবার সে এতিমখানা দেখুক। সেই কারণে হানিফ তাদেরকে নিয়ে ভ্রমণে বের হয়েছিল। এখানে আমরা জানতে পারি হানিফের সন্তান তার আসল সন্তান না। হানিফ তাদেরকে এক এতিমখানা থেকে অ্যাডপ্ট করেছে। কথা বলতে বলতে হানিফের মনে হয় তার গাড়ির সাথে কিছু ধাক্কা খেয়েছে। তাই সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে এবং কি হয়েছে তা চেক করতে শুরু করে। সে দেখতে পায় গাড়ির পিছনে একটি হরিণ মৃত পড়ে রয়েছে। তাই সে কিছু না ভেবে গাড়িতে উঠে বসে এবং এতিমখানার উদ্দেশ্যে রওনা দেয়। হানিফ সেখান থেকে যেতেই আমরা দেখতে পারি একটি মেয়ের লাশ নিচে পড়ে রয়েছে, যেটি হানিফ লক্ষ্য করে না। আমরা এ থেকে বুঝতে পারি গাড়িটির সাথে মেয়েটির ধাক্কা লেগেছে, হরিণটির নয়। হানিফ এতিমখানায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সেখানে তার সাথে দেখা হয় মামানের। অনেক বছর পর মামানকে দেখে হানিফ চিনতে পারে না। মামান এখানে তার স্ত্রী স্মৃতির সাথে হানিফের পরিচয় করিয়ে দেয়। মামান এবং হানিফ কথা বলছিল, এমন সময় সেখানে আরো কিছু গাড়ি উপস্থিত হয়। গাড়ি থেকে অনেক লোক বের হয়ে আসে। তারা হানিফের সাথে এই এতিমখানায় বড় হয়েছিল। আসলে এই এতিমখানা থেকে যাওয়ার পর তাদের আর দেখা হয়নি। তার জন্য তারা রিইউনিয়নের প্ল্যান করেছে এবং এই এতিমখানায় এসে উপস্থিত হয়েছে। তারা একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল এবং তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। এখানে হানিফের সাথে আরো দুজনের পরিচয় করে দেওয়া হয়। একজন হচ্ছে রানী এবং অপরজন হচ্ছে হাসবি। প্রত্যেক বাচ্চাকে দত্তক নেওয়া হলেও এই দুজনকে দত্তক নেওয়া হয়নি। রানী মনে করে তার মা একদিন না একদিন তাকে নিতে আসবে, তাই সে কারোর সাথে যায়নি। কিন্তু হাসবির ব্যাপারটি উল্টো ছিল, কারণ সে এই সুযোগটাই পায়নি কোনোদিন। আমরা অবশেষে এই এতিমখানার মালিককে দেখতে পাই, যার নাম বান্টি। সে অসুস্থ হওয়ার কারণে সবাই তাকে দেখতে এসেছিল। সে নিজের পায়ে হাঁটতে পারে না, প্রায় প্যারালাইসিসের মতো। হানিফ তার স্ত্রী নাদিয়ার সাথে বান্ডির পরিচয় করিয়ে দেয়। বান্ডি নাদিয়াকে দেখে বেশি একটা খুশি হয় না। কেন খুশি হয় না আমরা পরবর্তীতেই জানতে পারবো। কিন্তু এখন আমরা জানতে পারি এতিমখানার সব বাচ্চাগুলো একটি ট্যুরে গিয়েছে, তাই তারা এতিমখানায় নেই। আজ রাতেই তাদের ফিরে আসার কথা, তাই সবাই এই পুরো এতিমখানাটা ঘুরে দেখছিল। হাসবি এবং রানী হানিফের সন্তানগুলোকে রাতে থাকার জন্য জায়গা দেখিয়ে দিচ্ছিল। এখানে নাদিয়া লক্ষ্য করে একটি রুম বন্ধ রয়েছে। তাই সে হাসবিকে জিজ্ঞেস করে তারা কি সেখানে থাকে। হাসবি উত্তর দেয়, এই রুমটি প্রায় অনেক বছর ধরেই বন্ধ রয়েছে, কেউ সেখানে যায় না। হাসবি তাদেরকে রুম দেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হানিফের ছোট ছেলে হাকি কৌতূহলবশত সেই রুমের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় নাদিয়া সেখানে এসে পৌঁছায়। নাদিয়াকে দেখে হাকি কিছুটা ভয় পায়। এরপর নাদিয়াকে হাকি জিজ্ঞাসা করে এই রুমটি বন্ধ কেন। এখানে নাদিয়া তাকে একটি গল্প শোনাতে শুরু করে। প্রায় 20 বছর আগে মীরা নামক এক মহিলা এই এতিমখানায় কাজ করত। তার সাথে ছিল তার মেয়ে। একদিন মীরা তার মেয়েকে নিয়ে জঙ্গলে বেড়াতে যায়, কিন্তু জঙ্গল থেকে সে একা ফিরে আসে। আসার পর মীরা পাগলের মতন হয়ে যায়। সে সবাইকে বলতে থাকে তার মেয়েকে নাকি এক রাক্ষসী খেয়ে ফেলেছে, সবাই যাতে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে। মীরার কথা মতো সবাই জঙ্গলে যায় তার মেয়েকে খোঁজার জন্য, কিন্তু অনেক খোঁজার পরও তার মেয়েকে পাওয়া যায়নি। এরপর মীরা আরো বেশি পাগলের মতন হয়ে যেতে শুরু করে। তাকে সামলানো সম্ভব হচ্ছিল না। তার জন্য সেই রুমের ভিতর তাকে বন্দি করে রাখা হয়। অনেকক্ষণ ধরে পাগলামি করার পর হঠাৎ করে সে চুপচাপ হয়ে যায়। সবাই কি হয়েছে তা দেখার জন্য দরজাটি খুলে দেখতে পায় মীরা মরে পড়ে রয়েছে। সে এতটা বেশি পাগল হয়ে গিয়েছিল যে সে দরজার সাথে মাথা টুকতে টুকতে সেখানেই মরে যায়। এখানে নাদিয়া হাকিকে এই গল্পটি শুনিয়ে কিছুটা ভয় দেখিয়ে দেয়। নাদিয়া বলে এখনো নাকি মীরার আত্মা এখানে ঘুরে বেড়ায়। তার মেয়েকে কখনো খুঁজে পাওয়া যায়নি, তাই এই রুমটি এখনো বন্ধ রয়েছে, কেউ এই রুমের ভিতর যায় না। এই কথা শুনে হাকি অনেকটাই ঘাবড়ে যায়। অপরদিকে তারা একসাথে হয়ে গল্প করছিল। গল্প করতে করতে তাদের পুরনো অ্যালবাম তারা খুঁজে পায়, যেখানে তাদের ছবি ছিল। তখন তারা আরেকটি অ্যালবাম খুঁজে পায়, যেখানে কোনো ছবি ছিল না।
যা দেখে তারা একটু অবাকই হয়, কারণ সেখানে ছবি থাকার কথা। তাই তারা ছবি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা একটি ছবি পায়, যেখানে মীরা এবং তার মেয়ের ছবি ছিল। সেই ছবিটি দেখে সবাই একটু আতঙ্কিত হয়ে যায়। মীরার নাম শুনে হাকি মীরার সম্পর্কে জানতে চায়। এখানে হানিফ সহ অন্যরা তার কথা ইগনোর করে এবং মীরার সম্পর্কে কোনো কিছু বলে না। হানিফের প্রয়োজনীয় জিনিস তার গাড়িতে ছিল, তার জন্য সে তার ছোটবেলার দুই বন্ধুকে নিয়ে গাড়ির কাছে যায়। একজনের নাম জেফার এবং অপরজনের নাম সামাদ। তারা বান্ডির সম্পর্কে আলোচনা করছিল। বান্ডি থাকার জন্য তারা ছোটবেলায় আদরে বড় হয়েছিল এই এতিমখানায়। বান্ডির এই অবস্থার জন্য তারা অনেক বেশি দুঃখিত। তারা বান্ডির জন্য আফসোস করছিল। কথা বলতে বলতে হানিফ লক্ষ্য করে তার গাড়ির সামনের অংশে কিছুটা রক্ত লেগে আছে। সে রক্তটিকে পর্যবেক্ষণ করার জন্য সামনে যায়। তখন সে সেখানে কিছুটা চুল এবং কাপড়ের টুকরো দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে তখন তার গাড়ির সাথে হরিণের নয়, কোনো মানুষেরই ধাক্কা লেগেছিল। বিষয়টা বুঝতে পেরে হানিফ এক মুহূর্ত দেরি করে না, তার বন্ধু জেফারের সাথে সে সেদিকে রওনা হয়। এখানে জেফার কিছু বুঝে উঠতে পারছিল না, তাই গাড়িতে বসে হানিফ তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সেখানে গিয়ে সে দেখতে পায় হরিণটি এখনো মরে পড়ে রয়েছে। কিছুটা দূর আগাতে হানিফ সেখানে সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, যা দেখে জেফার এবং হানিফ কিছুটা অবাক হয়ে যায়। এখানে হানিফ তাকে চেক করে যে সে জীবিত আছে কি না, কিন্তু মেয়েটি সেখানে মারা গিয়েছিল। হানিফ কিছু একটি সন্দেহ করে ফ্ল্যাশ জ্বালায় এবং সামনের দিকে এগোতে শুরু করে। সামনে যেতেই সে একটি বাস দেখতে পায়। সে কোনো কিছু না চিন্তা করে সে বাসের দিকে এগিয়ে যায় এবং বাসের ভিতরে প্রবেশ করে। বাসের ভেতর প্রবেশ করে হানিফ তার চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ এক দুর্ঘটনার কারণে বাসের ভিতর প্রত্যেকটি শিশু বাচ্চা মারা গিয়েছিল। হানিফ এবং জেফার এই ভয়ানক দৃশ্যটি দেখতে পারছিল না, তাই তারা তাড়াহুড়ো করে বাস থেকে বের হয়ে আসে। হানিফ এখানে পুলিশকে কল দিতে চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে পুলিশকে কল দিতে পারছিল না। পুলিশকে কল দিতে না পারার জন্য এখানে জেফার হানিফকে বলে সর্বপ্রথম এতিমখানায় ফিরে যেতে। এরপর এতিমখানার ল্যান্ডলাইন থেকে তারা পুলিশকে কল দিবে। কিন্তু নাদিয়া যখন হানিফকে কল দেওয়ার জন্য সেটি ব্যবহার করছিল, তখন দেখতে পারে সেটি কাজ করছিল না। সে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আমরা জানতে পারি বিল পরিশোধ না করার জন্য এই লাইনটি কেটে দেওয়া হয়েছে, তাই তারা এটি দিয়ে যোগাযোগ করতে পারে না। নাদিয়া এখানে হানিফের সাথে যোগাযোগ করতে না পারার জন্য সে খেতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল এবং খাবার খাচ্ছিল। এখানে হাকি রানীকে বলছিল সে মীরাকে দেখেছে। এখানে রানী হাকিকে বলে হাকি যদি চায় তাহলে রানী তাকে মীরার ভিডিও দেখাবে। হাকি তাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং ভিডিও দেখার জন্য রাজি হয়ে যায়। সবাই আসার কারণে মামান এবং স্মৃতি মিলেই সব দায়িত্ব পালন করছিল, তারা সব কাজই করছিল। হাকি এখানে পানি খাওয়ার জন্য মামানের কাছে যায়। তখন হাকি স্মৃতিকে জিজ্ঞাসা করে তার ফেসে কি হয়েছে। এখানে স্মৃতি বলে অনেক বছর আগে সে যখন গরম পানি নিয়ে যাচ্ছিল, তখন গরম পানি তার মুখে পড়ে যায়, এর ফলে তার মুখের এই অবস্থা। এখানে আমরা বুঝতে পারি স্মৃতি তাকে মিথ্যা বলেছে। এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, যা আমরা পরবর্তীতেই জানতে পারবো। অপরদিকে হাকিকে রানী সেই ভিডিওটি দেখার জন্য একটি রুমে নিয়ে গিয়েছিল। রানীর কাছে একটি ভিসিআর ছিল, যার মাধ্যমে সেই ভিডিওটি চালু করা সম্ভব। সে ভিসিআরটি টিভির সাথে কানেক্ট করে টিভিটি চালু করে। এখানে এতিমখানার সব বাচ্চাদেরকেই দেখা যায়। অনেকগুলো বাচ্চার ভিডিও আসার পর আমরা মীরাকে দেখতে পাই। মীরা এখানে অস্বাভাবিকভাবে হাঁটাচলা করছিল। তাকে দেখে একটু ভয়ানকই লাগছিল। সে সামনের দিকে হেঁটে আসছিল। কিছুক্ষণ পর অস্বাভাবিক কিছু ঘটবে এমন সময় রানী টিভিটি অফ করে দেয়। পরের দৃশ্যে আমরা জেফার এবং হানিফকে দেখতে পাই, যারা সেই স্থান থেকে এখানে চলে এসেছে। তারা সে সম্পর্কে কথা বলছিল, এমন সময় সামাদ এসে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় গিয়েছিল। হানিফ এবং জেফার এই সম্পর্কে পুরো বিস্তারিত বলার চেষ্টা করে। তখন হানিফ লক্ষ্য করে তার গাড়ির পিছনে সেই মেয়েটির লাশ রয়েছে, যা দেখে হানিফ প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং গাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসে। এখানে সামাদ তাদেরকে ঘটনাটি খুলে বলতে বলে। হানিফ সব ঘটনা খুলে বলে। কথা বলতে বলতে হানিফ এবং সামাদের সাথে ঝগড়া হয়ে যায়। সামাদ সেখানে যেতে চাইছিল, কিন্তু হানিফ তাকে যেতে নিষেধ করে। এই কথা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। সামাদ কারো কথা না শুনে সে গাড়ি নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দেয়। এতিমখানায় উপস্থিত সবার থেকে সামাদ ছিল সব থেকে বেশি সাহসী। সামাদ একা সেই স্থানে যায় এবং সে বাসটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে বাসটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বাসের উপরে উঠে। এটিই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। সে বাসে গিয়ে দেখতে পায় সব বাচ্চাগুলো উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছে।
এই দৃশ্য দেখে সামাদ অনেক বেশি ভয় পায় এবং সে বাস থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাসের দরজাটি লেগে গিয়েছিল। আমরা দেখতে পাই সেখানে একটি কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে, যা দেখে সামাদ পিছনের দিকে যেতে শুরু করে। তখন তার ধারা একটি ডিম ফেটে যায়। সেই ডিমের ভিতর ছিল অজস্র পোকামাকড়। সে পোকামাকড়গুলো আস্তে আস্তে করে সামাদের পুরো শরীরে ঢুকে পড়ে, যার ফলে সামাদের একটি যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এদিকে হানিফ নাদিয়াকে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে একটি মুরগি এসে পড়ে। মুরগিটি মরা মুরগি ছিল, এমাত্রই তাকে জবাই করা হয়েছে। অন্যদিকে জেফার তার স্ত্রীর সাথে কথা বলছিল। এখানে জেফারের স্ত্রী লিনার কাছে মনে হচ্ছিল তার ওজন বেড়ে গিয়েছে। এখানে জেফার তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ওজন ঠিকই আছে, কিন্তু জেফার তাকে বোঝাতে সক্ষম হয় না। এই ব্যাপার নিয়ে লিনা এবং জেফারের মাঝে ঝগড়া হয় এবং লিনা সেখান থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে লিনা ফল খাওয়ার জন্য একটি চাকু দিয়ে ফল কাটছিল। সেখানে একটি আয়না ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে দেখছিল। এমন সময় তার কিছু একটি হয়ে যায়। সে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল এবং তার কাছে মনে হচ্ছিল সে অনেক বেশি মোটা হয়ে গিয়েছে। লিনার কাছে যেই সব জায়গাগুলো ফ্যাট মনে হচ্ছিল, সে সেই চাকুটি দিয়ে কেটে সেই জায়গাটিকে সমান করার চেষ্টা করছিল। এতে যে তার ক্ষতি হচ্ছে তা সে বুঝতে পারছিল না। তার শরীর পুরো রক্ত দিয়ে ভরে যায়। এমন সময় জেফার তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। সে লিনাকে না করছিল এমনটি করার জন্য, কিন্তু লিনা তো তার মধ্যেই ছিল না। সে তার মতন করে তার শরীর কাটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে তার শরীরের ভারসাম্য হারিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এখানে জেফার তাড়াহুড়ো করে তাকে ধরে ফেলে। অপরদিকে সামাদের স্ত্রী তার রুমে বসে ল্যাপটপ দেখছিল, কিন্তু সে তো জানে না সামাদের এই ভয়ানক ঘটনা সম্পর্কে। সে তার মতন করে ল্যাপটপ দেখছিল। সে যখন শুয়েছিল তখন উপর থেকে কিছু বিশ্রী ধরনের পোকামাকড় তার শরীরে পড়ে। সে কিছু বুঝতে পারার আগেই সেই পোকাগুলো তার নাক মুখ দিয়ে ঢুকে পড়ে এবং সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। কিছু বলতে পারছিল না এবং যন্ত্রণাতে ছটফট করছিল। অপরদিকে জেফারের স্ত্রী লিনার এই অবস্থা দেখে সবাই আতঙ্কের মধ্যে ছিল। তাকে কি করা যায় তারা সেটা ভাবছিল। এমন সময় সামাদের স্ত্রী বের হয়ে আসে। এখানে নাদিয়া তাকে ধরে এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সামাদের স্ত্রী কিছু বলতেই পারছিল না। সে যন্ত্রণা অনেক বেশি ছটফট করছিল। হঠাৎ করে তার রক্তবমি হয় এবং রক্তবমির সাথে সাথে সেই পোকাগুলো তার মুখ থেকে বের হতে শুরু করে, যা দেখে সবাই আরও বেশি আতঙ্কের মধ্যে পড়ে যায়। এখানে সামাদের স্ত্রীর পুরো শরীরে সেই পোকাগুলো নড়াচড়া করছিল। যে যন্ত্রণা সহ্য করতে না পারে সামাদের স্ত্রী তার নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে সেই পোকামাকড়গুলো বের করে আনে। দুজনের এই বীভৎস অবস্থা দেখে হানিফ এবং নাদিয়া তাদেরকে গাড়িতে উঠিয়ে নেয় এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আতঙ্কের ফলে হানিফ তাদের ছেলেমেয়েদের কথাই ভুলে যায়, তাই সে তার ছেলেমেয়েদেরকে সেখানে নিতে পারেনি। এখানে দিনা এবং হাসবি এতিমখানায় বসে পুল গেম খেলছিল। কথা বলতে বলতে হাসবির কিছু একটি হয়ে যায়। সে একটি ইঁদুর দেখে বন্দুক তুলে নেয় এবং ইঁদুরটিকে শ্যুট করে দেয়, যার ফলে লাইটটি নষ্ট হয়ে যায়। এখানে দিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে হাসবি তাকে গালি দিয়ে কথা বলে, যার ফলে দিনার অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে সেখান থেকে রাগ দেখিয়ে চলে আসে। নাদিয়া যখন গাড়ি চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে কিছুক্ষণ পর লক্ষ্য করে সে 10 মিনিট আগে যে জায়গাটি অতিক্রম করেছে 10 মিনিট পর সে আবার সে জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জিনিসটা দেখে সে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কেননা সে জায়গাটি ভালোভাবেই চিনে। এরকমটি তার সাথে একবার দুবার নয়, অনেকবারই হয়েছে। এর মানে নাদিয়ারা টাইম লুপে ফেসে গিয়েছে। তারা সেই স্থান থেকে বের হতে পারছিল না। এখানে হানিফ জেফারকে বলে সে আগের ঘটনাটি আবার পুনরাবৃত্তি হতে চলেছে। এখানে নাদিয়া হানিফকে জিজ্ঞাসা করে কি ঘটনাটি আবার হতে চলেছে। এখানে হানিফ তাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে, আর আমরাও এখানে মূল ঘটনাটি জানতে পারি। ঘটনাটি প্রায় 25 বছর আগেরকার ঘটনা, যেখানে মীরা তার মেয়েকে হারিয়ে পাগলের মতন হয়ে গিয়েছিল এবং সেই সময় তাদের এতিমখানার একটি দুর্ঘটনার ফলে 3 জন শিশু বাচ্চা মারা গিয়েছিল। দুর্ঘটনাটি আসলে ছিল আগুন লাগা। সে আগুন লাগার ফলে 3টে বাচ্চা মারা গিয়েছিল। এখানে আমরা জানতে পারি মীরা কালো জাদু করত, আর সে তার মেয়েকে বাঁচানোর জন্য সে 3টে বাচ্চার বলি দিয়েছিল, যার ফলে সবাই তাকে বেঁধে রেখেছিল।
এখানে হানিফ এবং তার বন্ধু মীরাকে ভয় পেয়ে সে এতিমখানা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা যতবারই পালানোর চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল। তারা ঘুরে ফিরে সে এতিমখানায় পৌঁছে যায়। তার মানে তারা তখনও সে টাইম লুপের ভিতর আটকে গিয়েছিল। হানিফরা সেখান থেকে বের হতে না পারার কারণে তারা মীরাকে ধরে একটি রুমের ভিতর আটকে রাখে এবং সেই রুমে কোনো কালো জাদুর সরঞ্জাম ছিল না যাতে সে কালো জাদু করতে পারে। মীরা সেই রুমের ভিতর বন্দি ছিল। বন্দি থাকা অবস্থায় মীরা দরজার সাথে তার মাথা টুকতে শুরু করে এবং মীরা সেখানেই মারা যায়। মীরা সারা শব্দ না পেয়ে হানিফরা যখন রুমটি খুলে দেখে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। মীরা তার মাথা টুকতে টুকতে সেখানেই মারা গিয়েছিল। হানিফরা বান্টির সাহায্য নিয়ে সেখানে গর্ত করে মীরাকে দাফন করে দেয় এবং উপরে কংক্রিট দিয়ে ঢালাই করে দেয়। এই ঘটনার পর সেই টাইম লুপটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং যে যার মতন সেখান থেকে বের হয়ে গিয়েছিল। এত বছর পর আবার সেই ঘটনাটি পুনরাবৃত্তি হতে চলেছে। হানিফ এখানে অনেক বেশি আতঙ্কে ছিল। অপরদিকে আমরা হানিফের ছোট ছেলেকে দেখতে পাই। হাকি সবার অনুপস্থিতিতে সেই রুমটিতে যায় এবং টিভিতে সেই ভিডিওটি আবার চালু করে। সে অনেক ভয়ে ভয়ে মীরার ভিডিওটি দেখছিল। হাকি এখানে ভয়ে ভয়ে প্রায় অনেকটা ভিডিওই দেখে ফেলে। হঠাৎ করে টিভিটি বন্ধ হয়ে যায় এবং টিভির পিছন থেকে মীরার একটি বীভৎস চেহারা ভেসে আসে। মীরার এই ভয়ানক রূপ দেখে হাকি অনেক বেশি ভয় পায় এবং চিৎকার করে হাসবির কাছে ছুটে চলে যায়। এখানে আমরা হাসবিকে দেখতে পাই যে অদ্ভুত রকমের আচরণ করছিল। সে অনেক বেশি পাগলামি শুরু করেছিল। সে নিজের মুখে নিজে স্টাপলার করে দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ানক অঙ্গভঙ্গি করতে শুরু করে। সে হাকির দিকে বন্দুক তাক করে এবং দুটো ফায়ার করে দেয়। এর ফলে হাকি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো কেউই ছিল না সেখানে। অপরদিকে হানিফ এবং নাদিয়ারা টাইম লুপে আটকে যাওয়ার কারণে সেখান থেকে বের হতে পারছিল না। তাই নাদিয়া ব্যর্থ হয়ে হতাশা নিয়ে এতিমখানায় পৌঁছে যায় এবং সর্বপ্রথমে তার ছেলে মেয়েদেরকে খুঁজতে শুরু করে। এখানে মামান এতিমখানার শিশুদের কথা বলছিল। তখন হানিফ জানায় সে শিশুগুলো মারা গিয়েছে। এক বাস দুর্ঘটনায় সব বাচ্চাগুলো মারা গিয়েছে, যা হানিফ তার নিজের চোখে দেখে এসেছে। নাদিয়া এখানে সব কথা সাইডে রেখে তার বাচ্চাদেরকে খোঁজার চেষ্টা করছিল। এখানে দুজনকে পাওয়া গেলেও হাকিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই সবাই মিলে হাকিকে খোঁজার চেষ্টা করছিল। সবাই এদিক ওদিক যাচ্ছিল এবং হাকিকে ডাকছিল, কিন্তু হাকির কোনো সাড়া শব্দ ছিল না। অপরদিকে জেফারের স্ত্রী গাড়ি থেকে বের হয়ে যায় এবং মাঠে গিয়ে সেখান থেকে পোকামাকড় তুলে খাওয়া শুরু করে। জেফার তাকে ডাকতে শুরু করে। তখন হঠাৎ করে লিনার জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করে বলতে থাকে তার কি হয়েছে কি হয়েছে, কিন্তু জেফারের কাছে কোনো উত্তর ছিল না। এমন করতে করতেই লিনা অজ্ঞান হয়ে যায়। জেফার তাকে কোলে তুলে নেয় এবং এতিমখানায় নিয়ে আসে। সে হানিফকে বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু এটা করা তো সম্ভব ছিল না, কারণ তারা হাসপাতালে যেতে পারছিল না। তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু টাইম লুপ থেকে তো তারা বের হতে পারছিল না। তাই এখানে কোনো কিছু করা সম্ভব হয় না। অপরদিকে নাদিয়া পুরো এতিমখানা খুঁজতে শুরু করে হাকিকে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। নাদিয়া হাকিকে খুঁজতে খুঁজতে বান্টির রুমে চলে যায়। সে মনে করে বান্টির খাটের নিচে হাকি লুকিয়ে রয়েছে। তাই সে বান্টির খাটের নিচ চেক করতে শুরু করে, কিন্তু সেখানে হাকি ছিল না। এখানে নাদিয়া একটি সিন্দুক খুঁজে পায়। সে সিন্দুকের ভিতর কি আছে তা দেখার চেষ্টা করে। এখানে সে দেখতে পায় অনেকগুলো ছবি রয়েছে, যা দেখে নাদিয়া হতবাক হয়ে যায় এবং তাড়াহুড়ো করে নিচে চলে আসে। সবাইকে সেই ছবিগুলো দেখাতে শুরু করে। আমরা এখানে বান্টির একটি ভয়ানক রহস্য সম্পর্কে জানতে পাই। বান্টি কোনো একজন ভালো মানুষ ছিল না। সে এতিমখানার মেয়েদেরকে অনেক খারাপ কাজে ইউজ করত এবং অনেক বাজে বাজে ছবি তুলে এখানে রেখেছিল। সে মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করত এবং তাদেরকে অনেক বাজেভাবে ইউজ করত, যা মীরা জানতো। তাই মীরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, যার ফলে বান্টি তাকে এরকম একটি মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলে। মীরা কোনোদিনই কালো জাদু করেনি, কিন্তু সবাই যাতে মীরাকে দেখে ভয় পায় এবং তার পথের কাঁটা সরে যায়, তার জন্যই সে মীরাকে মেরে ফেলেছিল। এইসব ঘটনাগুলো স্মৃতি বলছিল। সবাই স্মৃতিকে জিজ্ঞাসা করে সে জানলো কিভাবে। তখন স্মৃতি বলে মামান এবং স্মৃতি মিলেই এইসব ঘটনা দেখেছে। যেহেতু তারা ছোট ছিল, তাই তারা কোনো কিছুই বলতে পারে নাই এবং তারা এই সম্পর্কে আজ পর্যন্ত কাউকে বলেনি, কারণ তারা জানে এইসব করার ফলে বান্টি তাদেরকেও হত্যা করে ফেলতো। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন ছিল যে মীরা তো এখন বেঁচে নেই, তাহলে মীরার হয়ে কে এসব কাজ করে বেড়াচ্ছে। সবাই এমনিতেই অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিল।
তার মধ্যে একটি বাচ্চা রক্তাক্ত অবস্থায় এতিমখানায় ঢুকে পড়ে। এখানে আমরা দেখতে পাই এটি সেই বাচ্চাটি যাকে হানিফ ভুলবশত গাড়ি চাপা দিয়েছিল। এখানে হানিফ এবং জেফার পুরো অবাক হয়ে যায়, কেননা তারা তো জানে এই বাচ্চাটি মারা গিয়েছে এবং তারা নিজ চোখে এটি দেখে এসেছে। কিন্তু তারা অনেক বেশি আতঙ্কে ছিল বাস অ্যাক্সিডেন্ট দেখার পর, তার জন্য তারা বাচ্চাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেনি। হানিফ এবং জেফার যখন বাস দেখতে গিয়েছিল তখন বাচ্চাটির সেন্স চলে এসেছিল, তাই সে কোনো রকম করে তাদের গাড়িতে উঠে বসে। কিন্তু গাড়িতে ওঠার পরও তার আবার সেন্স চলে যায়, তার জন্য সে তখন বের হতে পারেনি। এর ফলে বাচ্চাটি তখন বের হতে পারেনি এবং কাউকে কিছু বলতে পারেনি। সবাই তার কাছে ছুটে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে কি হয়েছিল তার সাথে। ওখানে তো কোনো বাচ্চাই জীবিত নেই, তাহলে সে কিভাবে জীবিত রয়ে গেল। এখানে বাচ্চাটি পুরো ঘটনাটি বলতে শুরু করে। তারা যখন বাসে ছিল তারা অনেক বেশি মজা করছিল। এমন সময় হঠাৎ করে তাদের একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তাদের কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি অদ্ভুত রকমের মহিলা সেই বাসে উঠে পড়ে। সে কিছু একটা গানের মতন গাইতে শুরু করে, যার ফলে বাচ্চারা নিজেদের ক্ষতি করতে শুরু করে। তারা নিজেরা নিজেদেরকে আহত করছিল। আহত করতে করতে একসময় সব বাচ্চাগুলোই মারা যায়। এখানে ওই বাচ্চাটি গান শুনছিল, যার ফলে সে সেই মহিলার কোনো আওয়াজই শুনতে পায় না এবং সে সেখান থেকে বেঁচে যায়। সে সুযোগ পেয়ে যখন বাস থেকে বের হয় এবং দৌড়াতে শুরু করে, তখন হানিফের গাড়ির সাথে তার ধাক্কা লাগে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হানিফের অনেক বেশি রাগ হয়ে যায়, তাই সে বান্টির রুমের দিকে ছুটে চলে যায়। এখানে নাদিয়া হানিফের পিছনে যাচ্ছিল। হানিফ রাগের মাথায় বান্টির গলা চেপে ধরে। বান্টি এখানে যন্ত্রণা ছটফট করছিল। নাদিয়া এখানে হানিফকে বলে এখন এসব করে কোনো লাভ নেই, তাদেরকে ভেবেচিন্তে কিছু করতে হবে। তখন নাদিয়া এসে হানিফকে শান্ত করে। কিছুক্ষণের মধ্যে হানিফ শান্ত হয়ে যায়। তখন তার চোখ পড়ে সেই ছবিগুলোর উপর, যেখানে একটি ছবি ছিল। ছবিটিতে মীরা এবং তার মেয়ে ছিল। ছবির পিছনে মুরনি 11ই আগস্ট 1989 লেখা ছিল, যা দেখে হানিফ বুঝতে পারে এইসব কাজ কে করছে। এখানে হানিফ নাদিয়াকে বলে দেয় যে মুরনি এইসব কাজ করে বেড়াচ্ছে। নাদিয়া এখানে বলে সর্বপ্রথম তাদের হাকিকে খোঁজা দরকার। এখানে হানিফও তার কথায় সহমতি জানায়। তাই নাদিয়া এবং হানিফ তাড়াহুড়ো করে বান্টির রুম থেকে বের হয়ে যায়। এরপর তারা হাকিকে খুঁজে পেয়ে যায়। হাকির অবস্থা খুবই খারাপ ছিল, তার জন্য হানিফ হাকিকে তাড়াহুড়ো করে বের করে নিয়ে আসছিল। এখানে নাদিয়া সবাইকে ডাকছিল, এর ফলে সবাই নাদিয়াদের পিছনে বের হতে শুরু করে। তারা যখন বের হতে যাবে তখনই গাড়ির উপর উঠে দাঁড়ায় এবং তাদের পথ আটকিয়ে দেয়। এখানে জেফারের স্ত্রী ইভা সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা দেখো যাদেরকে তোমরা ভালোবাসো তাদেরকে হারানোর অনুভূতি কেমন। আমরা বুঝতে পারি ইভা এখানে কারো বশে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে সে স্বাভাবিক হয়ে যায় এবং সে তার নিজেকে দেখে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে তার সাথে কি হয়েছে, এমনটি তার সাথে কিভাবে হলো। তখনই ইভা আবার কালো জাদুর বশে চলে আসে। সে রক্তবমি করতে শুরু করে এবং নিজের মাথা গাড়ির সাথে টুকতে শুরু করে। টুকতে টুকতে এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। এখানে নাদিয়া তাকে দেখতে আসে। এখানে হানিফ চিৎকার করে মুরনিকে এসব বন্ধ করতে বলছিল। আমরা দূরে মুরনিকে দেখতে পাই যে হানিফের কাছে উড়ে এসে দাঁড়ায়। এখানে সবাই হানিফকে ভিতরে চলে আসতে বলছিল, কিন্তু হানিফ সেখানেই দাঁড়িয়েছিল। এখানে মুরনি কালো জাদুর মাধ্যমে তার গলা চেপে ধরে, যার ফলে হানিফ শ্বাস নিতে পারছিল না। এখানে নাদিয়া তাকে বাঁচানোর জন্য কিছু একটা খুঁজছিল। তখন সে একটি দা খুঁজে পায়, যা দিয়ে সে মুরনিকে আঘাত করতেই যাবে। তখন রানী নাদিয়ার মাথায় ইট দিয়ে বাড়ি মারে, যার ফলে নাদিয়া অজ্ঞান হয়ে যায়। নাদিয়ার যখন চোখ খুলে তখন সে সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু কারো সাড়া পাচ্ছিল না। সেখানে একটি ছুরি পড়েছিল, তাই সে সেই ছুরিটি হাতে নিয়ে নেয়। তখনই সে কারো চিৎকার শুনতে পায়। পিছনের একটি রুম থেকে চিৎকার শোনা যাচ্ছিল। নাদিয়া তাড়াহুড়ো করে সেই রুমের দরজার সামনে যায় এবং দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারছিল না। তার জন্য সে সেই ছুরিটি দিয়ে সেখানে আঘাত করে ছিদ্র করে দেয় এবং দেখতে থাকে কি হয়েছিল সেই রুমের ভিতর। সেখানে ইভা, জেফার এবং লিনা যন্ত্রণায় ছটফট করছিল। ইভার শরীরে ভয়ানক ধরনের পোকামাকড় ঢুকে গিয়েছিল এবং তার শরীর পুরো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল। লিনা তো এমনিতেই অনেক বেশি আহত ছিল। জেফারের হাত বাঁকিয়ে গিয়েছিল এবং তার একটি হাত ভেঙে গিয়েছিল।
যা নাদিয়া দেখছিল এবং চিৎকার করে তাদেরকে ডাকছিল। সে দরজাটি খোলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে দরজাটি খুলতে পারছিল না। এমন সময় সে আরেকটি রুম থেকে আওয়াজ পায়। তাই সে তাড়াহুড়ো করে সেই রুমের দরজায় যেয়ে দাঁড়ায়। সেখানের ছিদ্র দিয়ে সে দেখতে চেষ্টা করে সেই রুমে কী হয়েছে। সেই রুমে মামান এবং স্মৃতিকে গরম পানির মধ্যে রাখা হয়েছিল। তাদের পুরো শরীর ফোস্কা পড়ে গিয়েছিল গরম পানির জন্য। তারা সেখানে বসেই ছিল এবং গরম পানি তাদের শরীরে পড়ছিল। এখানে নাদিয়া অনেক চেষ্টা করে দরজা ভাঙার জন্য, কিন্তু সে ভাঙতে পারে না। সে সবাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। এমন সময় সে আরেকটি রুম থেকেও আওয়াজ শুনতে পায়। তাই সে তাড়াহুড়ো করে সেই রুমের দিকে চলে যায়। সেই রুমের দরজা লাগানো ছিল, তাই সে দরজাটি খুলতে পারে না। তার হাতে যে ছুরিটি ছিল সেই ছুরি দিয়ে আঘাত করে সে দরজার একটি অংশ ভেঙে ফেলে এবং সেখান থেকে দেখতে পায় যে রুমের ভেতর দিনা এবং সান্দিকে বেঁধে রাখা হয়েছিল। সান্দি রক্তবমি করছিল এবং তার মুখ থেকে পোকামাকড় বের হচ্ছিল। আর দিনার শরীরে কিছু দিয়ে আঘাত করা হচ্ছিল, যার ফলে তার শরীর কেটে গিয়েছিল। যা দেখে নাদিয়া সহ্য করতে পারে না এবং চিৎকার করতে শুরু করে। সে এই সব কিছু বন্ধ করতে বলে এবং সেখানে অসহায়ের মতন কান্না করতে শুরু করে। সামনের রুমে সে হানিফকে দেখতে পায়। তার জন্য সে হানিফের কাছে ছুটে যায়। সেখানে হানিফ, হাকি এবং বান্টি ছিল। বান্টিকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। নাদিয়া যে দাটি হাতে নিয়েছিল সে দাটি বান্টির গলায় লাগানো ছিল। নাদিয়া হাকিকে দেখে হাকির কাছে ছুটে যাচ্ছিল, কিন্তু অদৃশ্য কিছুর সাথে ধাক্কা লাগে সে উড়ে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায় এবং তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। তখন সেখানে আগমন হয় মুন্নির। মুন্নি এখানে বলে তার মা মীরা সে বান্টির নোংরা হাত থেকে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আজ রাতে সবাই মারা যাবে, এটা তাদেরই ভুল। এখানে নাদিয়া বলে তারা কিছু জানতো না। মুন্নি বলে এটাও একটি পাপ। নাদিয়া তাকে বলে কেন তাহলে সে বাচ্চাগুলোকে মেরেছে? বাচ্চারা তো কোনো দোষ করেনি। মুন্নি বলে এই জায়গায় থাকার চেয়ে তারা মৃত্যুবরণ করেছে, এটা তাদের জন্য অনেক ভালো। নাদিয়া বলে তাদের সন্তান তো কোনো দোষ করেনি, তাহলে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? মুন্নি এখানে জানায় তাদের বাবা তো দোষ করেছে, তাই তাদের সন্তানও শাস্তি পাচ্ছে। মুন্নি প্রতিশোধের জন্য ভুলেই গিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। সে সবাইকেই শাস্তি দিয়ে বেড়াচ্ছে। মুন্নি নাদিয়াকে একটি সুযোগ দেয়। সে যদি হানিফকে মেরে ফেলতে পারে তাহলে তার সন্তান সহকারে তাকে বের হতে দিবে, কিন্তু নাদিয়া এটি করতে চাইছিল না। এখানে হানিফ তাকে বলে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু নাদিয়া কোনোভাবে এই কাজটি করতে চাইছিল না। এই ঘটনা ঘটছিল তখন হাকির জ্ঞান ফিরে আসে। সে কোনো কিছু চিন্তা না করে মুন্নির পেটে একটি চাকু ঢুকিয়ে দেয়। তার ফলে মুন্নির কালো জাদুর প্রভাব কিছুটা কমে যায় এবং নাদিয়া তার নিয়ন্ত্রণে চলে আসে। নাদিয়া মুন্নির উপর আক্রমণ করে এবং দা দিয়ে তার মাথা আলাদা করে ফেলে। মুন্নি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং সে বলে আজ রাতে সবাই মারা যাবে। সে কালো জাদু ধারা এত বেশি শক্তিশালী ছিল যে সে নিজের মাথা কেটে যাওয়ার পরও লাগিয়ে ফেলতে পারে। তার কাটা মাথা ঠিক করার পর সে নাদিয়ার দিকে এগিয়ে আসছিল। নাদিয়া কী করবে তা বুঝতে পারছিল না, তাই সে একটি মোম তার দিকে ছুঁড়ে মারে। এখানে মুন্নির পুরো শরীরে আগুন লেগে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাদিয়া এবং হাকি বের হয়ে যায়। হানিফ রানীকে নিয়ে বের হয়ে যায়। এখানে বান্টি ইশারা করে বলছিল তাকেও নিয়ে যেতে, কিন্তু হানিফ দরজা থেকে বের হয়ে দরজাটি লাগিয়ে দেয়। বান্টিকে সেখানে একা ছেড়ে যায়, আর এখানেই বান্টির মৃত্যু ঘটে। দৃশ্য চলে যায় অনেক দিন পর, যেখানে হাকি স্কুল থেকে বাড়িতে ফিরছিল। এখানে স্মৃতি এবং নাদিয়া গিয়েছিল তাকে আনার জন্য। এখানে আমরা স্মৃতির চেহারায় পুরা দাগ দেখতে পাই। সেদিন তাদের উপর গরম পানি পড়ার কারণে তার শরীরের এই অবস্থা। তার পুরো শরীরে ফোস্কা পড়েছিল। এখানে নাদিয়া, হাকি এবং স্মৃতি কথা বলছিল আজ জেফার ও লিনার ফিরে আসার কথা। তাই মামান জেফার ও লিনার জন্য পিৎজা তৈরি করছিল। এখানে তারা তিনজন অনেক বেশি মজা করছিল। নাদিয়া গাড়ির আয়না থেকে মুন্নিকে দেখতে পায়। তার জন্য সে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে দেখতে যায় সেখানে আদৌ কি মুন্নি আছে নাকি নেই। কিন্তু বের হয়ে নাদিয়া কাউকেই দেখতে পায় না, তাই সে গাড়িতে উঠে বসে। এখানে হাকি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু নাদিয়া এখানে কাউকে কিছু বলে না। দৃশ্য চলে যায় সে এতিমখানায়। এতিমখানাটি একটি বেসরকারি প্রতিষ্ঠান কিনে নিয়েছে। বর্তমানে সে এতিমখানাটি বন্ধ রয়েছে এবং সেখানে কেউই থাকে না। সেদিন মুন্নির গায়ে আগুন লাগার ফলে কালো জাদুর প্রভাব অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে সবাই সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে।
বর্তমানে সবাই সবার লাইফে বিজি এবং সবাই অনেক ভালো রয়েছে। কিন্তু নাদিয়া যেহেতু মুন্নিকে আবারও দেখতে পেয়েছে, তার মানে কালো জাদুর প্রভাব এখনও শেষ হয়নি। অনেক কিছু রয়েছে যা আজ আমাদের কাছে অজানা। শুধুমাত্র একটি ব্যক্তির জন্য এতিমখানায় বসবাসরত সব বাচ্চাদেরকে মরতে হয়েছিল, এমনকি যারা ঘুরতে এসেছিল তাদেরকেও বিপদে পড়তে হয়েছে। আমার কাছে তো এই গল্পটি অনেক বেশি ভালো লেগেছে। কালো জাদু নিয়ে করা প্রত্যেকটি মুভি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কাছে আমার এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল দি গোস্ট বাংলাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।